অনেক সময় আইটি কি কাজ করে ম্যানেজমেন্ট কিন্তু মানে ম্যানেজমেন্ট কি চায় আপনাদের কাছে বেশিরভাগ সময় তো আমার মনে হয় 99% ক্ষেত্রে বলে রিপোর্ট দেন, এটা এরকম কিরকম হচ্ছে রিপোর্ট দেন, এই রিপোর্ট দেন সেই রিপোর্ট দেন, এই এর বেশি কিন্তু আপনাদের কাছে চায় না। সেই রিপোর্ট আপনি যদি চিন্তা করেন, এই যারা আমরা অনেকে আছে ক্রিস্টাল রিপোর্ট ব্যবহার করি, হ্যাঁ? তো এরকম লোকজন এখন আছে ওই কিন্তু ওই রিপোর্ট যখন ম্যানেজমেন্ট দেখে তার কাছে ইট জাস্ট এ ফিউ টেক্সট, মানে এখানে কিন্তু কোনো ইনসাইট নেই। তো সো এটার ক্ষেত্রেও পাওয়ার বিআইটা খুবই একটা অনেক ভালো একটা আপনারা নিজেরা যখন ম্যানেজমেন্টের কাছে দেখাতে পারবেন যে হাউ বিজনেস ক্যান হেল্প, হাউ ইনসাইট ক্যান হেল্প, এই জন্য মানে এটা অনেক বেশি ভিজুয়াল। তো আমি আর কথা বাড়াবো না, আমি একটা লাস্ট একটা এক্সাম্পল বলি যে মানে স্পিকের লাইটার নোট, সেটা হচ্ছে যে আমার এক টিচার বলেছিল যে তখন মাধুরী দীক্ষিত ইজ সবচেয়ে টপ হিরোইন ইন্ডাস্ট্রি। তখন বললেন যে আচ্ছা মাধুরী দীক্ষিত সম্পর্কে যদি আমরা যদি ধরেন 100 পেজের একটা রচনা লিখি বা বিভিন্ন কিছু লিখলাম সে অনেক সুন্দরী, এটা করছে সেটা করছে, এটা পারে সেটা পারে, বাট তার থেকে অনেক ভালো হয় যদি তার সম্পর্কে আমরা যদি 2 মিনিটের একটা ভিডিও যদি দেখি। So it's like that. So visual will give you much more advantage, much more clarity what you really want to see. So ওই জন্য যে মাইক্রোসফট নাও হোয়াট মেশিন লার্নিং করার মধ্যে আপনি অনেক কিছু করলেন মানে সার্ভার লেভেলে, বাট বিজনেস ইউজার দেখতে পারেন, তাহলে কিন্তু আপনাদেরকে ওই যেই লেভেলের অ্যাপ্রিসিয়েশন আপনারা ডিজার্ভ করেন সেটা অনেক সময় দেখা যাবে ওই কমিউনিকেশনটা ইয়াটা টপ লেভেলের ম্যানেজমেন্ট মধ্যে দেখতে পারবেন। এই জন্য যে ইফ ইউ plan the power way on top of any kind of analytics, then management will see how it is going on. So anyway, আমার মনে হয় আজকে অনেক ভালো এক্সপার্ট আছে, প্লিজ। পাওয়ার বিআই মেনি দেওয়ার পরে আমি এটা পাবলিশ করতে কি আমার লাইসেন্স নেওয়ার পরে সফটওয়্যার লিখি, এর সাথে লাইসেন্সের কোনো সম্পর্ক আপনি ডেস্কটপে যদি কিছু করতে পারেন সেটা আপনি পাবলিশও করতে পারবেন। ডেস্কটপ ইউজ করতে গেলে বলতেছে মেনি টাইপ করতে গেলে আমার যেটা ফিচার প্রোজ লাগবে বলে গেলাম বাট এই অপশন দিয়ে প্রোজ সামথিং দিলাম অপশন তো আপনাকে ডাটা মানে এই পাবলিশ করতেই তো বলে যে ওটা খুলে মানে মেনি টাইপ। আচ্ছা এটা 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 আমরা অফলাইনে কোন এক সময় আপনি আমাকে পরে রিচ করে আমরা কারণ এখন এই আমি একটু আপনি বলবেন আমি জানতে এটা লাইসেন্সের সাথে কোনো সম্পর্ক নেই। আর পাবলিশ হ্যাঁ এটা একটা ব্যাপার, পাবলিশ করতে গেলে লাইসেন্স লাগবে, কারণ কি পাওয়ার বিআই ডেস্কটপ আপনি নিজের কনজাম্পশনের জন্য যখন ব্যবহার করবেন তখন লাইসেন্স লাগবে। পাবলিশের জন্য আমি ওই যে ট্রায়ালও হবে না, তাই হচ্ছে আমি পাবলিশ হচ্ছে না পাবলিশ সেটা হচ্ছে কি মানে কিভাবে পাবে, যেমন ধরেন আপনি যখন নিজে ডেস্কটপে ডেভেলপ করলেন জিনিসটা করার পর পাবলিশ করা বলতে এটা যদি আপনি নিজের জন্য পাবলিশ করেন মানে উই করার শেয়ার উইথ সামওয়ান, অথবা আপনি না আমি ওই পাওয়ার বিআই সার্ভারেই আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে। আচ্ছা হ্যাঁ মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে এখন পাওয়ার বিআই এর জন্য কি লাইসেন্স আছে, বাট পাওয়ার বিআই এর অ্যাকাউন্ট কি আছে চাইলে চালু করতে। আচ্ছা ওদের জন্য পাবলিশ হচ্ছে কিন্তু নেই তুমি কানেক্টিভিটিটা দেওয়ার পরে পাবলিশ হচ্ছে। আমার কথা হচ্ছে যে মেনু টু মেনু কানেকশনের সাথে লাইসেন্সের কোনো সম্পর্ক নাই, এটা আমরা পরে অফলাইনে কথা বলবো। এনিওয়ে থ্যাংক ইউ once again আপনারা যারা অনেক কষ্ট করে আসছেন, আমরা যে আপনারা এক্সপার্টদের সাথে কাজ শুনতে পারবো, আমি তো ওভারঅল বললাম। সো এনিথিং রিলেটেড টু ডাটা প্ল্যাটফর্ম আপনারা আমাকে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। সবাই টেকনোলজিতে যাচ্ছে।
they are very good. Thank you. আচ্ছা, আমার সেশনটা ডাইনামিক ডাটা এটা নিয়ে আপনারা কাজ করার এক্সপেরিয়েন্স আছে? আর আছে? ডাইনামিক ডাটা মাস্কিং আসলে কি হয় আসলে? তো সেই জিনিসটা দেওয়ার আগে আমরা একটা কিছু জিনিস একটা কেস স্টাডি জিনিসটা এরকম যে আসলে আপনাদেরকে আমি একটা ডাটা দিই, ছোট একটা ডাটা সেট থাকে। আমরা একটু দেখতে পাই এদিকে বেশ কিছু ডাটা আছে না? এখানে দেখেন যে এমপ্লয়ি আইডি আছে, এমপ্লয়ি আইডির পরে এমপ্লয়ির বেশ কিছু সেন্সিটিভ ইনফরমেশন আছে। কি আছে ভাই? আপনাদের কি মানে কোনো বিজনেস অ্যাপ্লিকেশন তৈরি করার সময় এরকম প্রয়োজন হচ্ছে যে আমার ডাটাগুলোকে একটু মানে সবাইকে আমি দেখাতে চাই, এরকম কোনো সিনারিও তৈরি হচ্ছে? পাসওয়ার্ড করে দাও কিন্তু পাসওয়ার্ড ধরেন কি আমরা যারা সবাই জব করি একটা জিনিস মানুষ কিন্তু খুব চিন্তা করে ধরেন আমি আর উনি একই জায়গায় কাজ করি, সবাই কিন্তু চিন্তা করে যে আমি মনে হয় মানে গুড পারফরমেন্স, আমি দেখার পর দেখা যায় যে আমি তো গুড পারফরমেন্স চিন্তাই করতেছি, এরপর দেখা যাচ্ছে যে ওর স্যালারিটা আমার কি হবে তাহলে মনে একটা দুঃখ লাগবে। আমি এত কাজ করি রাতের বেলা থাকি আমার চেয়ে বেশি স্যালারি পাই, তো এই জিনিসটা একটা ইফেক্ট আছে মানে বলতে চাই। তো ডাটাবেটিক মাস্কিং হচ্ছে যে এরকম একটা মেকানিজম যাতে এই ধরনের কোনো সিচুয়েশন বা ইমোশনের তৈরি না হয়, ইমোশনগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারি। এছাড়াও আরো অনেক পারপাসে হতে পারে, মানে আমি আরো ডিটেইলস আমি বলতেছি না। তো মেইন অবজেক্টিভ হচ্ছে যে আমাদের যে ডাটা সেট আছে সেই ডাটা সেটগুলোকে আমি আসলে সবাইকে দেখতে দেবো না, স্পেসিফিক ইউজারকে স্পেসিফিক ডাটা দেখতে দেবো। এখন তাহলে ধরেন এরকম যদি সিনারিও হয় যে যারা আমরা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তারা কি হবে বলুন তো? তারা তো সিলি চ্যানেলই পেয়ে যায়, সুপার ইউজার দিয়ে ইউজ করি না, এটা কিন্তু আমাদের একটা ব্যাড প্র্যাকটিস। সবাই সুপার ইউজার তাই না? আবার দ্বিতীয় একটা সিনারিও আছে দেখেন যে আমরা অনেক সময় কি যে অপারেশনাল যে ডাটাবেস আছে না, সেই ডাটাবেসের হয় কি অনেক সময় টেস্টিং করার পারপাসে বা কোনো প্রবলেম ফিক্সিং করার পারপাসে আমরা কি করি ওটা ব্যাকআপটা নিই, ব্যাকআপটা নিয়ে দিয়ে দিই, ওকে দিয়ে দিয়ে ওটা টেস্ট করার জন্য। তখন সে তো সব ডাটা দেখতে পাবে, ফার্স্টে সে চিন্তা করে যে সেন্সিটিভ ডাটাগুলো কি আছে, কারণ কি মানুষের কিউরিওসিটি ওই জায়গাতেই থাকে যে জায়গাতে আসলে আপনার রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিকশন ইম্পোজ করা যায়। তো এখন এই ধরনের সিনারিওতে কি করবেন, আপনারা কি করেন বেসিক্যালি? ধরেন আপনার আপনি একটা ইআরপি সলিউশন নিয়ে কাজ করতেছেন, যে সলিউশনটা হচ্ছে আপনার কোম্পানি, মানে সিনারিওটা আমি এরকম করে দিলাম। এখন ধরেন আপনি যে কত স্যালারি পাবেন, আপনার কোম্পানির সিও কত স্যালারি পায়, হ্যাঁ, যে টেস্ট করতেছে সে টেস্ট ইঞ্জিনিয়ার সিলেকশন হয় সব দেখতে পারবেন না। মানে এই সিনারিওগুলোকে কিভাবে প্রোটেক্ট করবো আমরা, তাই না? ফার্স্ট হচ্ছে যে জিনিসটা যে আমরা ফার্স্ট মেকানিজমটা দেখি যে কি মেকানিজম দিয়ে আমরা এই জিনিসটাকে প্রোটেক্ট করতে পারি। এক নম্বর হচ্ছে এই মেকানিজমটা হচ্ছে ডাটা ডাইনামিক মাস্কিং। আমরা এখানে ফার্স্টে যে জিনিসটা দেখবো যে এখানে এখন আমরা একটু দেখি যে হোয়াট ইজ ডাটা ডাইনামিক মাস্কিং। তো
আসলে ছবি আসলে বেশি ভিজুয়ালাইজ করে বুঝেছেন না বলবো প্রেজেন্টেশন মোডে দেন। হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন কিছু সেন্সিটিভ ডাটা আছে তো আমরা দেখাবো যে সেন্সিটিভ ডাটাগুলো ধরুন এখানে যে ডাটা সেটটা আছে সেই ডাটা সেটটা আছে হচ্ছে এর ভিতরে আপনার একটা টেবিল ডাটা আছে যেটা একটা ডেটাবেসের ভিতরে আছে এখন এই ডেটাবেসের যে ডাটাটা এখানে যে ডাটাটা আছে সেই ডাটাটাকে আছে ডাটাবেসে ডাটা ডাইনামিক এই মাস্কিং এর যেটা হয় সেটা আসলে হচ্ছে এই ডাটাটা কিন্তু এনক্রিপ্ট করে বা কোনো চেঞ্জ করে বেসিক্যালি কি করে সে দেখে যে কোন ইউজার আসলে রিকোয়েস্ট আসছে বা কোন রোল থেকে ইউজার রোল থেকে রিকোয়েস্ট আসছে এবং ইউজার রোলে কতটুকু প্রিভিলেজ দেওয়া আছে ঠিক আছে সে কিন্তু এই যে রডাটা আছে মানে টেবিলের ডাটা আছে সেটাকে মাস্ক না করে সে কি করতেছে যখন কেউ রিকোয়েস্ট করতেছে রিকোয়েস্ট করার পরে ডাটাটা সব নিয়ে আসার পরে সে কি করতেছে রেজাল্টটা যখন দিচ্ছে সেই রেজাল্টটা দিচ্ছে মাস্ক করছে ঠিক আছে ফলে কি হচ্ছে যে আপনি যখন ভিউ করছেন ভিউ করার সময় আপনি মাস্ক অবস্থা দেখছেন যখন আসলে রডাটা আছে তখন কিন্তু কোনো মাস্ক হচ্ছে না বা সেখানে কোনো এনক্রিপশন ডেক্রিপশন কোনো কিছু হচ্ছে না ঠিক আছে এবং আরেকটা জিনিস আমাদের অ্যাপ্লিকেশন লেভেলে আমরা যে জিনিসটা সমস্যা করি আর কি সেটা হচ্ছে আমাদের যে কানেকশন স্ট্রিংগুলো তৈরি করি না সেই কানেকশন স্ট্রিংগুলো কিন্তু একটা ইউজারই থাকে তারা আমাদের যে ইউজার প্রোফাইল তৈরি করি সেই ইউজার প্রোফাইলে কখনো কিন্তু ডিফারেন্ট কানেকশন স্ট্রিং থাকে না সাপোজ আমরা সিস্টেমের মেনুতে যা দেখে সবাই তা দেখে খালি আমরা কি করি আমরা ইউআই গুলোকে ভিউ ইউআই গুলোকে সেগুলোকে কিন্তু সিকিউর করি না যে এই ইউআই কাজ করতে পারবে না বাট আমি ওই ধরেন পুরো একটা স্যালারি ইনফরমেশন সেই স্যালারি ইনফরমেশন ধরেন আমি ঢুকলে যে ভ্যালুটা পাচ্ছি রেজাল্ট যেগুলো ঢুকলে সেটা পাচ্ছি ঠিক আছে রো লেভেল কোনো ইয়ে না তো এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য ডাটা ডাইনামিক মাস্কিং এর আসছে তো কনসেপচুয়ালি বিষয়টা এরকম যে রেজাল্টটা যখন আসবে রেজাল্টে মাস্ক করি তো আমরা এই ডাটা ডাইনামিক মাস্কিং যেটা ইউজ করব ডাইনামিক ডাটা মাস্কিং যেটা ইউজ করব এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে নতুন আসছে মাসে এই নভেম্বর মাসের 5 তারিখে একটা জিনিস মাইক্রোসফট রিলিজ করেছে একটা ফিচার সেটা হচ্ছে ডাইনামিক ডাটা মাস্কিং এর সাথে স্ট্যাটিক মাস্কিং জিনিসটা কি এটা স্ট্যাটিক মাস্কিং হচ্ছে ওই সমস্যাটাকে সমাধান করার জন্য আমি যখন কোনো একটা ডেটাবেসের ব্যাকআপ কাউকে দিব সে টেস্ট করার জন্য বা রিপোর্টিং এর কোন পারপাসে কাজ করার জন্য সেটা কি হবে আমি তখন বলে দেব যে এই কলাম টেবিলের এই কলামগুলো কি সেন্সিটিভ এগুলোকে যখন ব্যাকআপটা যাবে তখন সেটা মাস্ক হয়ে যাবে ঠিক আছে এটা আপনারা দেখবেন যে এসকোসার ম্যানেজমেন্ট স্টুডিওর একটা ফিচার এই এসকোসার ম্যানেজমেন্ট স্টুডিও যে ফিচারটা এটা কিন্তু লেটেস্ট লাস্ট প্রিভিউ 5 এ আসছে তো এইখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনার যখন এই পাশের যারা ইউজার যাদেরকে আমি ডাটা দেখতে দিব না তারা কি করবে ওই যে মাস্ক অবস্থায় পাবে এখন মাস্ক অবস্থা পাইতে হলে আমাকে কি করতে হবে এখানে আপনারা যেমন ব্যাকআপ যেটা নেই অল টাস্ক আমরা ডাটাবেসের উপর রাইট বাটন ক্লিক করলে অল টাস্ক আসি ব্যাকআপ নেই লাস্ট স্টেপে একটা নতুন এই ফিচারটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে স্ট্যাটিক মাস্কিং ঠিক আছে তাহলে আমরা দুইটা সমস্যার সমাধান করলাম একটা হচ্ছে যে আমরা যখন কোনো ভিউয়ারকে যখন ডাটা দেখতে দিব তখন মাস্ক অবস্থায় দিতে পারবো আর দুই নম্বর জিনিস কি যে আমি যদি কোনো ডেটাবেসের ব্যাকআপ নিয়ে কাউকে টেস্ট করতে দিই বা কোনো মডেল ফিক্সিং করতে দিই আমরা এই স্ট্যাটিক মাস্কিং ফিচারটা অ্যালাউ করে দেব যাতে সেন্সিটিভ ডাটাগুলো আপনার আউট অফ দ্য অফিস বা প্রোডাকশন থেকে যারা অ্যাডমিন প্রিভিলেজ ছাড়া কেউ যাতে দেখতে না ঠিক আছে
ভার্সন 18 তাই না? মানে এসএসএমএস ভার্সন 18 পিভি কারণ 17.9 পর্যন্ত লাস্ট আসছে। এখন ধরেন আপনার আমরা মাস্কিংটা পিভি 5 এ অ্যাক্টিভ করছি, কেউ 17.9 টা ইউজ করতেছে, তখন এটার ভার্সন আমি বলছি না, ভার্সন বলছি 18.5 প্রিমিয়াম। এখন ধরেন পিভি 5 দিয়ে আমি এটাকে ডাইনামিক স্ট্যাটিক করে দিলাম, ওই ব্যাকআপটা নিয়ে আমি কাউকে দিলাম, যেহেতু এটা এখন পিভি এডিশন, কেউ একজন ওখানে 17.9 ইউজ করতেছে, তারটা থেকে কি হবে? কারণ এটা তো আপনার এসএসএমএস এডিশন, এসএসএমএস অ্যাক্টিভ করা হয়েছে, তো ব্যাকএন্ড অ্যাক্টিভ করা হয়েছে। আসলে বেসিক্যালি এটা কিন্তু প্রিভিউ ভার্সন আছে, হ্যাঁ প্রিভিউ ভার্সনের লেটেস্ট একবারে আমি বললাম যে নভেম্বর 5 তারিখে রিলিজ হয়েছে। তো এই জিনিসটা ইউজ করলে আপনার এনভায়রনমেন্ট সবাইকে কিন্তু ওই জিনিসটা ইউজ করতে হবে। তবে আপডেট করতে হবে। হ্যাঁ আপডেট করতে হবে। এসএসএমএসটা সবাইকে ডাইনামিক মাস্কে কলম লেভেলে কাজ করে। হ্যাঁ তো এইটা আমরা আসলে ডিটেইল আলাপ করছি, এখানে আপনারা একটু জিনিসটা দেখেন তাহলে হয়তো আপনাদের কাছে একটু ভিজুয়ালাইজেশন হবে। আমি একটু লিটারেচার লেখা নিয়ে আসছি এই কারণে অনেক সময় হয় কি যে ধরুন আমরা প্রেজেন্টেশনটা স্কুল সেন্টারের সাইড থেকে আমার অনেক গুগলিং করেছে, আপনি ধরেন একটু দেখলেন দেখে মনে হয় যে এটা ঠিক আছে, এই জিনিসটা হয়তো কিওয়ার্ডগুলো লিখে দিয়ে আসলে যেটা হয়তো প্রেজেন্টেশনের জন্য একটু সুন্দর প্রেজেন্টেশন হতো, বাট আপনারা যদি পরে স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করেন তখন আপনাদের জন্য আসলে এই হবে, এই জন্য লেখা হয়েছে। তো এইখানে এই জিনিসগুলো আপনারা একটু দেখেন কাইন্ডলি, আর যদি কোনো কোশ্চেন থাকে অলরেডি আমরা ডিসকাস করছি এই জিনিসগুলো, তারপর আমরা হয়তো সেই জিনিসগুলো নিয়ে ডিসকাশন বা যদি কোনো ডিসকাশন না থাকে তাহলে আমরা নেক্সট স্টেপে যেতে পারি। এখানে ফার্স্ট যেটা আমি একটু রিপিট করি সেটা হচ্ছে পলিসি বেসড সিকিউরিটি। হ্যাঁ এখানে পলিসি বেসড সিকিউরিটি বলা হচ্ছে যে আমি আমার ডাটাগুলোকে একটা পলিসিতে নিয়ে আসতে পারি, যে সে এই লেভেলের ইউজারগুলো এই ডাটা দেখবে, এই ডাটা দেখবে, দিস ইজ কল পলিসি। ঠিক আছে, আমি আমার ওই যে যখন অ্যাপ্লিকেশনে আমি আসলে কি করি এই সব কাজ কিন্তু অ্যাপ্লিকেশন থেকে করার জন্য, তাই না? তো অ্যাপ্লিকেশনে আমি কি করতে পারি, অ্যাডমিন নামে একটা ইউজার রোল ক্রিয়েট করে দিতে পারি। আমি আরটা কি করতে পারি, বিভিন্ন ধরনের রোলটা ক্রিয়েট করতে যেতে পারি এবং সেই রোল অনুযায়ী কি করতে পারি, পলিসি ডিফাইন করে দিতে পারি। এবং ওইখানে অবশ্যই আমাকে যে জিনিসটা করতে হবে, বিভিন্ন রোল অনুযায়ী আলাদা আলাদা এসপো সার্ভারের ইউজার থাকতে হবে, যে ইউজারকে কানেকশন স্ট্রিং দিয়ে সে কানেক্টেড হবে। ঠিক আছে, তারপর এটাকে পলিসি বলা হচ্ছে ডাইনামিক ডাটা মাস্কিং এর। হ্যাঁ দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে এটা ওই একই কথা যে মাস্ট অবস্থায় ডাটাটা আসবে, এবং এইখানে যে ফিচারটা সেটা হচ্ছে যে আপনার ধরেন একটা বিশাল বেনিফিট হচ্ছে যে কেউ যদি মাস্ক এর এই ফিচারটা চায়, আপনাকে কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন লেভেলে কোনো কাজ করা লাগছে না, যে না আমি অ্যাপ্লিকেশনের লেভেলে কোনো একটা মাস্কিং ফাংশন বা মেথড ইউজ করব তারপর ডাটাটা মাস্ক হয়ে আসবে, সেই জিনিসটা না। আপনি ডাটাবেস লেভেলে কি করতেছেন, আপনাকে শুধু কানেকশন স্ট্রিং এ আপনি ইউজার অনুযায়ী বা ইউজার রোল অনুযায়ী আপনাকে কি করতে হবে, ওই প্রিভিলেজটা এনশিওর করতে হবে। এবারে ডেমোটা দেখব, তাহলে কি হবে, আপনি ওই যে কোনো অ্যাপ্লিকেশন আপনার যদি এটা পুরানো কোনো অ্যাপ্লিকেশন হয় তাহলে কি হবে, সে কিন্তু মাস ডাটাটা দেখবে, তাই না? আপনাকে অ্যাপ্লিকেশন লেভেলে যে আপনাকে কোন কাজ করতে হবে সব আছে, ঠিক আছে, সেই জিনিসটা বলা হয়েছে। তারপর এটা তো আনঅথরাইজড অ্যাক্সেসটা পাবে না, সেনসিটিভ ডাটা ফিল্ড। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে ধরেন আমার কোন একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সে ধরুন আমি স্যালারি ইনফরমেশন দেখতে পাচ্ছি, আমি ধরুন এইচআর এর এক্সিকিউটিভ, নতুন এমপ্লয়ি আসলে আমার কাছে স্যালারি বেসিক হাউজিং ইত্যাদি ইনপুট দিই। এখন আমি কারণটা দেখতে পারি না, কিন্তু আমি কি ইনসার্ট করতে পারবো না? কতজন বলেন? হ্যাঁ কতজন না? মানে আমি কিন্তু ইনসার্ট করতে পারবো, পরবর্তীতে দেখতে যাবো এমন হয়েছে এরকম, যদি আপনি রোলটা সেরকম ডিফাইন থাকে, সেই জিনিসটাই আসলে এখানে বলা হয়েছে যে ক্রিয়েট মাস্ক অন কলাম ডাজ নট প্রিভেন্ট আপডেট অর ডাইনামিক ডাটা মাস্কিং অ্যাপ্লাইড টু দ্য রানিং এসপো সার্ভার। ও এখানে আরেকটা জিনিস মাঝে মধ্যে আমরা এই জিনিসটা প্রশ্ন করে যে যেহেতু রেজাল্টের ভ্যালুটা এক্সিকিউশন হওয়ার পরে কি হচ্ছে, আপনার কাছে আসতেছে না, তখন কি করতেছে, যখন আপনার রেজাল্টটা আসতেছে তখন কিন্তু সামান্য কিন্তু ওভারহেড আছে। সামান্য ওভারহেড মানে বুঝতে পারছেন, আমরা বলতো আমি যখন সিলেক্ট অল চালাচ্ছি কোনো কিছু নাই, যে রেজাল্টটা ডাইরেক্ট চলে আসছে, মাঝে কি হতেছে একটা লেয়ার আছে যেটা কি করতেছে, মাস্ক তৈরি করতেছে। তার মানে কি ওই মাস্কিং এর জন্য আপনাকে সামান্য একটা ওভারহেড আছে, কিন্তু ইট ইজ নট যে মানে আপনার বিনা ওভারহেডে এটা আসছে।
জিনিসটা তো এইটা হচ্ছে একটু আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে কিভাবে জিনিসটা হয়। প্রথমে আসলে আমরা পরে করার পরে এই মাস্কিংটা অন দ্য ফ্লাই হয়, হ্যাঁ? আর হওয়ার পরে সে কি করে ইউজার রিটার্ন ভ্যালুটা যেটা পাই সেটা মাস্ক করতে পারে। এখানে আমরা যে জিনিসটা লাস্ট দেখবো সেটা যে কিভাবে আসলে জিনিসটা কাজ করে। এখানে বলতেছে যে মাস্কিং করার জন্য কিছু ফাংশন আছে, চারটা ফাংশন আছে, ঠিক আছে? একটা হচ্ছে ডিফল্ট ফাংশন, একটা হচ্ছে ইমেল ফাংশন, র্যান্ডম ফাংশন আর কাস্টম ফাংশন। এই চারটা ফাংশন আছে। এই ফাংশনগুলো এখন অনেকে এক্সাম্পল ইউজ করতেছিলেন যে এই মাস্কিং যে হয় এই মাস্কিং অ্যালগরিদমটা জানো, যেমন এনক্রিপশন আমরা নিজেরা তো অনেক সময় এনক্রিপশন করি, আমাদের পাসওয়ার্ড গুলো এনক্রিপ্ট করার জন্য তাই না? আমরা নিজেরা মেথড লিখে করি না, কিন্তু এইখানে যে সিকিউর সার্ভার নিজে ডিপেন্ড করে দিছে যে এই চারটা ফাংশন আছে, ওই ফাংশনের কিভাবে পারফর্ম হবে তার ইন্টারনাল যে লজিকগুলো আছে সেই লজিকগুলো তার ঠিক আছে। আমাদের ওখানে কোনো অপশন নাই যে আমরা এই করব, ঠিক আছে? তো এখানে ফার্স্ট হচ্ছে দেখেন যে ফাংশনটা আছে সেটা হচ্ছে ডিফল্ট। হ্যাঁ, ডিফল্ট ফাংশনটা যে জিনিসটা করে সেটা হচ্ছে যে ডিফল্ট ফাংশনটা এখানে যে কাজটা করে আপনার যদি কোনো আপনি যখন ফাংশন ধরেন একটা কোয়ারি টাইপের করবেন, কোয়ারিতে ফার্স্ট আপনাকে যে জিনিসটা করতে হবে যে আপনার ওই কলামটাও মাস্ক করতে হবে। তো কলামটা যদি মাস্ক করেন তখন আপনাকে এখানে বলে দিতে হবে যে কোন টাইপের মাস্কিং ফাংশনটা ইউজ করবেন। এখানে যেমন ইউজ করেছে ডিফল্ট ডিফল্ট মাস্ক যদি কোনো কলামে আপনি ইমপ্লিমেন্ট করেন সেক্ষেত্রে মানে ইউজার কি দেখবে যদি কোনো ক্যারেক্টার টাইপের করে দেখবে ওটা এখন বলতো যদি এরকম হয় যে আমি মেল নো ফিমেল না এম আর এফ তাহলে কি চারটা এক্সপেক্ট করবে কি যদি কোড মানে চারটা যদি ক্যারেক্টারের বেশি হয় তাহলে আমি কি দেখব যে এটা দেখব, আর যদি এটা সিঙ্গেল ক্যারেক্টার হয় তাহলে আপনি একটা দেখবেন। লেসার করলে ওই নাম্বার ক্যারেক্টারের উপরে এই পুরো আর এখানে যদি কোনো ইন্টিজার টাইপের স্ট্রিং থাকে তাহলে আপনি এটাকে 0 পাবেন, আর এখানে ডেটা করে দেখবে যারা ইউজার যায় আর এখানে নিউমেরিক করে দিতে হবে। এই ফাংশনটা আপনি ডিপেন্ড করে দিতে পারেন যে ইমেল ফাংশন আপনি কোন কলামে ইমেল যে ইমেলটা আছে সেই ইমেলটা যদি মাস্ক করতে তাহলে সেই প্রথমটা ক্যারেক্টারটা দেখবে মাস্ক করতে থাকবে র্যান্ডম হচ্ছে যে র্যান্ডম নাম্বার। আমি যদি চাই কোনো কলামের ভ্যালুটাকে র্যান্ডম নাম্বার হিসেবে জেনারেট করতে তাহলে সে কি হবে আমি এখানে ডিপেন্ড করে এখানে ফাংশনটা দিব র্যান্ডম, আর এখানে যে জিনিসটা ডিপেন্ড করে দেব সেই জিনিসটা হচ্ছে যে র্যান্ডমের রেঞ্জটা। যেমন এখানে আমার একটা মান্থ আছে, মান্থ তো 1 to 12 দিতে পারে। এখন মান্থ কিন্তু যদি 1 থাকে হয়তো ওখানে 9 আসে, 9 জায়গায় 1 আসবে এরকম। এটা ডিপেন্ডস অন রেঞ্জটা আমার নিজের উপর আর কি ডিপেন্ড করে। আর কাস্টম জিনিসটা হচ্ছে কি যে আমি যে ফাংশনটা কাস্টম ইউজ করব সেখানে আমি আসলে ডিফাইন করে দিতে পারি এই জিনিসটা, সেটা হচ্ছে যে আমার এখানে কিভাবে মাস্কিংটা হবে, মাস্কিংটা দেখতে পাচ্ছি ইউজার আসলে এই জিনিসটা আমি ডিফাইন করে দিতে পারি আর কি। এই হচ্ছে মোটামুটি বেসিক বিষয়গুলো। আর এরপর আমরা একটা ডেমোতে আসি। আমরা এখানে দেখতেছিলাম যেটা আচ্ছা এখানে আমরা যে জিনিসটা করছি এরকম একটা টেবিল বানানো হচ্ছে প্রোফাইলে, সেখানে এই কলামগুলো আছে। আমরা এখন কি করতেছি ফার্স্ট আমরা একটা ইউজার ক্রিয়েট করব, ইউজার হাসান নামে একজন ইউজার ক্রিয়েট করব। এখানে দেখেন দুটো ইউজার আছে। এখন আমি যে লগইন করে আসছি সেটা হচ্ছে এসএস দিয়ে লগইন করে আসছি, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ আমরা জিনিসটা এভাবে করব যে একটা ইউজার থাকবে যেটা সিস্টেম অ্যাডমিন দিয়ে আমি লগইন করে আসছি। আমি যদি কোনো ইউজার ছাড়া যদি কোনো একটা কোড এক্সিকিউশন করতে চাই তাহলে আমার কি হবে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর প্রিভিলেজ হিসেবে আমি ডাটাটা দেখব। আর এই জন্য এবং ডিসাইড আমি যখন কলাম মাস্ক করব তখন কিন্তু সিস্টেম অ্যাডমিন কি হবে আনমাস্ক ডাটা দেখবে। আর যদি আমি যখন এই হাসান নামে ইউজারটা তৈরি করতেছি সে কি তাকে কি প্রিভিলেজ দিচ্ছে তাই কি অ্যাডমিন প্রিভিলেজ দিচ্ছে সেই জিনিসটাই এইখানে করা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, প্রিভিলেজ দিয়ে দিলাম আমরা। এখন আমি যে এক্সিকিউশনটা করতেছি এটা কোন ইউজার দিয়ে করতেছি বলতো ভাইয়া রাইট।
একটা ইউজার তৈরি করি, ইউজার তৈরি করলাম, তারপর প্রিভিলেজ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখেন যে প্রিভিলেজ আছে সেই প্রিভিলেজে আমরা যে ফর্মটা তৈরি করেছি ফর্মে কোনো মাস্ক ডিফাইন করে দিই, ইনিশিয়ালি কোনো মাস্ক নাই, সিস্টেম অ্যাডমিন যা দেখতে পাচ্ছে নরমাল ইউজার সেটা দেখতে পাচ্ছে, এটা তো ক্লিয়ার। এখন আমরা কি করব, একটা ফিল্ডের উপর মাস্ক ডিফাইন করে দিচ্ছি, ডিফল্ট মাস্ক। এখানে আমরা কি করলাম, এখানে আমরা একটু দেখে আপনাকে এই ফার্স্ট নেমটার উপরে আমি চাইলাম যে ঠিক আছে আমি এখানে যেহেতু স্যালারি ইনফরমেশন থাকে আমি নামটাকে পাস করে দিলাম। এখন ভ্যালু দিয়ে তো লাভ নেই, নাম যদি না জানে কার স্যালারি কোনটা, ঠিক আছে। ফার্স্টে আমার ইন্টেনশন এরকম ছিল, তাহলে আমি কি করলাম, ফার্স্ট নেমের উপরে পাস করে দিলাম, পাস অ্যাপ্লাই করে দিলাম। এখন আমরা কি দেখি, এখন আমি যদি চালাই পাস কি হইছে কেন বলতে পারি, কারণ আমি এখন সিস্টেমে ঢুকতে পারি। আচ্ছা রাইট, আমি এই যে নিচে এসে আছে, এসে আছে যেহেতু সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। এখন আমি চালাবো হচ্ছে এখন দেখুন ফার্স্ট টাইম ফার্স্ট কোর্সে আসছে, ঠিক তেমনি আমরা ইমেল ফাংশনটা আমরা পর্যায়ক্রমে চারটা যে ফাংশন আছে চারটা ফাংশন কাজ করে দিই। ইমেলটাকে আমরা মাস্কিং করলাম, মাস্কিং করে এখন দেখি এই শিটটি দেখতে পাই ইমেল মাস্ক অবস্থা আসছে, ঠিক আছে। তার মানে এই মাস্ক ফাংশনটা আমরা কি ইউজ করছি, ইমেল ফাংশন ইউজ করছি। এরপর আমরা র্যান্ডমটা ইউজ করি, আমাদের যেটা স্যালারি ইনফরমেশন ছিল সেই স্যালারি ইনফরমেশনটা আমরা পাস করে দিই। এখন কি দেখতে হবে, র্যান্ডম ভ্যালু আসছে না, ঠিক আছে। স্যালারি কিন্তু অনেক বড় রেঞ্জে ছিল, কিন্তু আমার এখানে ডিফাইন করা ছিল র্যান্ডম 1 to 9, তাই না? তাহলে 1 to 9 এর দেখতে পাচ্ছি। এখানে একটা question। আচ্ছা, আপনি বলছেন যে মাস্কিং করা অবস্থায় যে কোনো ইউজার এন্ট্রি দিতে পারে, তার মানে লজিক্যালি ওর লেয়ার যদি মাঝখানে থাকে, আমি সিলেক্টে ওয়্যার ক্লজ যদি দিই, তাহলে আমি বিটুইন কিওয়ার্ড দিয়ে ফিচার তুলে নিয়ে আসতে পারবো। টাকা ফিগার আনতে পারবেন বা ফিগার কি আসছে এটা করতে আচ্ছা, ধরেন সিনারিও বুঝে সিনিয়রটা হচ্ছে এরকম যে মাস্ট অবস্থায় আমি আছি, আমি এখন সিলেক্ট করে দিয়ে ডাটা পাচ্ছি না। এখন আমি বললাম যে ঠিক আছে আমি করলে আমি ডাটা পাবো কিন্তু মাস্ট অবস্থায় আছি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি না চিন্তা করলাম যে ঠিক আছে দেখি আমি যে কার স্যালারি রেঞ্জ কত দিব, আমি বললাম কি 10 লাখ থেকে 12 লাখ, 12 লাখ থেকে 20 লাখ, এরকম করে করে কিন্তু আমি ঠিকই বের করে ফেলতে পারতেছি যে অ্যাপ্রক্সিমেট 1 লাখ টাকা ডিফারেন্স এর র্যান্ডম এর উপরে এই না না র্যান্ডমটা জিনিসটা নট লাইক দ্যাট। র্যান্ডম মানে হচ্ছে যে আমি যদি 1 থেকে 1 লাখ দিই যে কোনো একটা নাম্বার ওখানে পড়বে র্যান্ডম। না আমি রেন্ডার ওয়্যার ক্লজ সিলেক্ট সেগমেন্টে ওয়্যার ক্লজ না এরপর আমি এটাকে রেঞ্জ কমাই কমাই নিয়ে যাই কাপি যদি টার্গেট নেমো মাস্কিংটাকে জেনেও না। না এটা হচ্ছে কি আপনি যখন একটা জিনিস ইমপ্লিমেন্ট করবেন এখন আপনি কি কি জিনিস ইমপ্লিমেন্ট করবেন, রেঞ্জটা ইমপ্লিমেন্ট করবেন, তো আপনি ওইভাবে জিনিসটা পলিসিটা ডিফেন্ড করবেন। এখন আপনি কি দেখতেছেন, রেঞ্জ দেখতেছেন, রেঞ্জের পরে যে আমরা তো ফার্স্ট টাইম তো মাস্কিং করে দিচ্ছি, এখন আপনি দেখতেছেন এক্স দেখতেছেন, ওয়াই দেখতেছেন, জেড দেখতেছেন, তো আপনি তো আসলে বুঝতেছেন না। ওই ফার্স্ট টাইম কি করে দেওয়া যায়। আপনি বুঝলেন যে হ্যাঁ ঠিক আছে কিছু এক্স আসছে কিছু জেড আসছে, বাট ওই এক্স মানে যে ইমরান সেটা বোঝা যাচ্ছে, মানে ওই কারণে আমি ফার্স্ট টাইমটা মাস্কিং করে দিচ্ছি ফার্স্ট টাইম, বুঝতে পারছেন। এরপরে হচ্ছে যে আনমাস্ক, এখন আমি আনমাস্ক অবস্থায় দেখতে পারি এই ফাংশনটা ইউজ করে আপনি আনমাস্ক অবস্থা দেখতে পারেন। এখন আবার আনমাস্ক হয়ে গেছে, ঠিক আছে, আবার মাস্ক করতে হবে। এই মোটামুটি আমার সেশন। যখন মার্কস করলাম তখন কিন্তু কোনো ইউজার দিয়ে দিলাম না, মার্কস করলাম ওই ইউজার কি এসে সারা সব ইউজারের জন্য মার্কস হয়ে গেছে। আর আমি
আমি বলি এই যে প্রথমে আমি যখন ইউজারটা তৈরি করছি আমি এখানে কি করছি এখানে একটা ইউজার তৈরি করছি উইদাউট লগইন গ্র্যান্ড দিয়ে দিছি সিলেক্ট করে এই যে জায়গাটা তারপর কি করছি এসআই প্রিভিলেজ দিয়েছি এই যে এই স্টেপটা শুধু একটা টেবিলে একটা ইউজার বেসিক্যালি এটা কিন্তু আপনি ইউজার বেস দিবেন এটা হচ্ছে রোল বেসিস থাকবে রোল বেসিস থাকবে এটা আপনি ফর এক্সাম্পল মানে আমি যদি এখানে ইউজার না ইউজ করতাম আপনার এই খেলা দেখানো যেত না খেলা দেখানোর চেষ্টা কিন্তু ভালো হয়েছে জিনিসটা বাট আপনারা যখন করবেন বেসিক্যালি রোল ওয়াইজ দিবেন এবং ইউজার যখন ক্রিয়েট করবেন তখন অবশ্যই সেখানে যাতে ওই রোলটা ড্রপ ডাউনে থাকে যে আমার যে ইউজারটা আছে সে দেখা গেল যে ম্যানেজার কারণ ব্যাংকের ম্যানেজারের কিন্তু ট্রানজিশন করার ক্যাপাসিটি থাকে আপনি যদি ম্যানেজারের সাথে ভালো থাকে ওই অনেক বড় লাইন আছে এখন আমি কিনতে না পয়সা ম্যানেজার সাহেবের ভাই টাকাটা জমা দিয়ে দিচ্ছি এরকম প্রিভিলেজ থাকে না তো সো দ্যাট যার কি ফাংশনালিটি হয়েছে সেই প্রিভিলেজটা দিয়ে থাকে এখন এইচআর এর লোক হয়তো স্যার এটা দেখতে পারে আপনি সবার কাছে তো হাইড করতে পারবেন তো বেসিক্যালি ধরেন এইচআর এর একজনকে আপনি যখন ইউজার বানাই দিবেন তখন তার ওই রোলে আপনার সিকিউর সার্ভারের যে রোলটা আছে সিকিউর সার্ভার আপনি যে রোলগুলো ডিফাইন করতেছেন যে সে এইচআর রোল তখন ওইখানে দিয়ে দিবেন যে ওই ড্রপ ডাউনে যাতে ওই এইচআর রোলটা আসে তাহলে কি হবে যে ওই কানেকশন টেস্টিংটা যখন হবে তখন ওই রোল দিয়ে কানেকশনটা এস্টাবলিশ করবে তাহলে ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ আমরা আজকে আসলে টাইম ম্যানেজ করার চেষ্টা করতেছি হ্যাঁ আপনি কি বলছেন morning, everyone. আমি রবিন কাওয়াল, আমি ম্যানেজিং ডিরেক্টর আইপিএস বাংলাদেশ। আমরা যেটা করি যে হচ্ছে আজকে আমার কোম্পানি হচ্ছে ডায়নামিক রিকভারি। আমরা আমাদের যে সফটওয়্যারটা আছে আমরা প্রতিদিনই অনেক ব্যাকআপ নিই। আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে এবং আমি নিজে এই জিনিসটি ইমপ্লিমেন্ট করছি। তো ওইটা আমি ক্লিয়ার করেছি, ওইটা আমি একটু দেখাবো। ব্যাকআপ আমরা কেন নিব? ব্যাকআপ আমাদের বেসিক্যালি আমরা বেসিক চিন্তা করলে যে আমাদের যে সার্ভারে আমরা ডেটাগুলো রেখেছি, সার্ভারটা যদি ক্র্যাশ হয়ে যায় তাহলে আমরা কি করব? তো আমাদের ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে আমাদের সার্ভারটা অ্যাভেলেবল থাকে কিনা, হাই অ্যাভেলেবল। আমরা সফটওয়্যার থেকে আমরা কোয়েরি লিখেছি কিন্তু সার্ভারটা হয়তো আর থাকবে। এরপর হচ্ছে যে আমরা সার্ভারটা ক্র্যাশ করেছে, তো আমাদের ডাটা থাকতে হবে অন্য একটা জায়গায়, আমরা সেটাকে আবার রিস্টোর করব। এবং হচ্ছে ডাটা যদি লস হয়ে যায় তাহলে কি হবে? কাস্টমার ডেফিনেটলি কাস্টমার আপনাকে কাস্টমারের বিজনেসের ডাটা তো আপনাকে রাখতে দিয়েছে, আপনি হারিয়ে ফেলছেন। বন্ধ হয়ে যাবে। তো এরকম গ্লোবালি অনেক অনেক ডাটা আছে যে মানে যেসব কোম্পানি ডাটা হারিয়ে যায়, অনেক কোম্পানি তারা ব্যাংকরাপ্ট হয়ে গেছে। তো ব্যাকআপ থাকলো যে আপনার নিজের একটা এক্সট্রা প্রোটেকশন থাকবে যে যদি আপনার প্রোডাকশন সার্ভার ডাউন হয়, কোনো কারণে ডাউন হয়ে যায়, আপনি সাথে ব্যাকআপে দিয়ে দিবেন। তো আপনার ডিটা আপ হয়ে গেল। তারপরে যেটা হচ্ছে যে কাস্টমার মাঝে মধ্যে বলবে যে আমরা গতকালকে একটা ডাটা ভুল করে এন্ট্রি করেছি, সো একটু কাইন্ডলি আমাদের প্রিভিয়াস স্টেটের ডাটাটা রিস্টোর করবেন। সেক্ষেত্রে যদি আপনার না দেখে তাহলে তো আপনি নাম বলবেন যে না আমরা দিই না, এরকম কথা হয়তো বলে হয়তো ফাইট করতে হবে।
এটা হতে পারে যে আপনার নতুন সার্ভার আসছে, যে আপনার 10 বছর পর সার্ভার থেকে এখন আপনার নতুন সার্ভারে যেতে হবে। তো নতুন সার্ভারে ওএস হয়তো ডিফারেন্ট, যাই হোক তো আপনাকে যদি করতে ব্যাকআপ দিতে হবে, ব্যাকআপ আবার স্টোর তো অনেক কারণে আমরা ব্যাকআপ দিচ্ছি। এটা ছাড়া আর কোনো কারণ আছে স্টোরের কারণ মাথায় আসে? তো এখানে আমরা যেটা আজকে দেখবো সেটা হচ্ছে যে আমরা যে এসকিউএল সার্ভারে ব্যাকআপ করি, ইজিলি ব্যাকআপ করি, রিস্টোর খুব ইজিলি করে আমাদের এই যে ফাইলটা রিস্টোর করে দিলেই হয়ে যাবে একটা ফাইল। তো এইটা ফাইলটা যদি আপনি ব্যাকআপ করেছেন, তো আমি ওই ফাইলটা পেয়ে গেলাম, পেয়ে যে আমার রিস্টোর করলাম, করে আমি কোয়েরি করে যেমন স্যালারি কার্ড। তো ওইটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের করতে হবে ওই পুরো আমাদের ব্যাকআপ সিস্টেমটাকে এনক্রিপ্ট করে রাখতে হবে। সো দ্যাট এনক্রিপশনের সময় আমরা একটা কি দিব, সার্টিফিকেট দিব, এবং সার্টিফিকেট কিটা আমাদের থাকবে, সো দ্যাট কেউ রিস্টোর করতে গেলে সেটাকে রিস্টোর করতে না পারে। সো ব্যাকআপের বেসিক রুল হচ্ছে 3 to 1 রুল, যেটা সেটা হচ্ছে যে মিনিমাম 2টা কপি রাখতে হয়, ঠিক আছে? কি হচ্ছে 2টা টাইপ অফ মিডিয়াতে রাখতে হয়, টেপ রাখতে হয়, ডিস্ক রাখলেন অথবা ক্লাউডে রাখলেন। থার্ড ওয়ান যেটা সেটা হচ্ছে যে আপনার অফিসের প্রিমিসের বাইরে অন্য কোনো জায়গায় রাখবেন, যেন আপনার কিছু এটাতে আগুন লেগে গেল অথবা কোনো প্রবলেম হলে যেন আপনি ওই নিজের টাকাতে এই প্রবলেমগুলো সবগুলো যে 3 to 1 রুলটা, এই জিনিসটা কিন্তু আমাদের যে মাইক্রোসফটের অ্যাজুর যে প্রোভাইড করে ব্লক স্টোরেজ স্টোরেজ যেটা আছে, এটা আপনার সবগুলো কভার করে। যেমন ডিফারেন্ট কন্টিনেন্টে আপনি রাখতে পারেন, যেমন ইউএসএতে আছেন আপনার ইউরো রাখতে, যদিও আমার ইউএসএ ডাটা ইউরো রাখতেছেন ইউরো রাখতে, বাট যদি একটু চাল তাহলে রাখতে পারেন। আমাদের এনক্রিপ্ট করলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে ব্যাকআপটা আছে সেটা একটা এক্সট্রা সিকিউর, এবং আমাদের এই এনক্রিপ্ট করার সময় আমরা যে ডিফারেন্ট অ্যালগরিদম ইউজ করি, এসকিউএল সার্ভার অনেকগুলো অ্যালগরিদম সাপোর্ট করে। আপনি এনক্রিপ্ট করলেন, আপনার ক্লায়েন্টের রিকভার ডিফারেন্ট এনক্রিপশন চাই, তাদের সিস্টেমে একটা ক্লায়েন্টের অনেক রকমের AS116 AES সবগুলোই মোটামুটি অ্যাভেলেবল, সবগুলো অ্যালগরিদমই সাপোর্ট করে। আর এনক্রিপ্টর হিসেবে এনক্রিপ্টর কি এবং একটা সার্টিফিকেট অনেক করে দেখা। তো ডাটা লাইক যেটা আমরা সবাই বুঝি, যে আমাদের যে সিস্টেমটা আছে, ডাটা ক্রিয়েট করলাম এবং আমরা ব্যাকআপ নিচ্ছি। তো ব্যাকআপের অনেক রকম ব্যাকআপ আছে, সেটা আমি যাবো না, যে আমাদের ইমপ্লিমেন্টেড ব্যাকআপ আছে, ফুল ব্যাকআপ আছে। তো এই ব্যাকআপগুলো আমি নিজেতে কোন একটা সময় আমাদের ফেল করবো, সেই পয়েন্টে ফেল করবো, সেই পয়েন্ট থেকে আমরা সেই পয়েন্টের যে তার প্রিভিয়াস ব্যাকআপটা ছিল, সেই ব্যাকআপটা আমরা রিস্টোর করলে আমাদের অরিজিনাল ব্যাকআপ সবাই এনক্রিপশন ইউজ করে, যেটা হচ্ছে আমাদের এসকিউএল সার্ভার যেটা ইউজ করছে আমাদের এক্সট্রা লেভেলের একটা সিকিউরিটি হচ্ছে, আমাদের হচ্ছে আমরা এটা লোকাল রাখতে হবে এবং অ্যাজুরে রাখতে হবে। সো মেইন হচ্ছে যে আমাদের ডাটা সিকিউর অবস্থায় রাখা, ঠিক আছে? মাইক্রোসফট অ্যাজুরে রাখলে যেটা হয় তার নিজস্ব সিকিউরিটি আছে, তো আপনি তো এনক্রিপ্ট করে দিচ্ছেনই, প্লাস মাইক্রোসফট অ্যাজুরে নিজস্ব সিকিউরিটি, এবং আপনার যে কোশ্চেনটা কি ক্লাউডে রাখার কষ্ট, তো কস্টিংটা অনেক ঠিক। ফর এক্সাম্পল আমরা প্রতিদিন প্রায় 20 জিবি মতো ডাটা ব্যাকআপ রাখি, আমাদের মান্থলি বিল আসে হলো $120, স্টোরেজ টাইপের ব্যাকআপ রেখে দিয়েছে, ওটা ওই যে সেন্ড স্টোরেজে বলে ওইটা কি রকম হয় দেখাচ্ছি। সো ব্যাকআপ আমাদের প্ল্যানে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্টে আমরা ডেটাবেসে মাস্টার কি তৈরি করবো, মাস্টার ডেটাবেসে, তারপরে আমরা সার্টিফিকেট তৈরি করবো। আমরা ডেমোতে চলে যাই।
এই মেমো যেটা আছে এটা আমি দেখাবো না বিকজ এটা হচ্ছে আপনার স্টুডিও যেটা এটা আমার না বিকজ আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সিএস করে দেখাবো এটা দেখাবো হচ্ছে আমরা ডকারে তো বিকজ আমরা আমাদের প্রোডাকশনে যাই সেটা ইভেন আমাদের যে ব্যাকআপ যে জিনিস ওটা একটা ডকারে ডকারটা রিসার্চ ওইটা আমরা দেখাবো সো তো ডকার নিয়ে কাজ করেছেন ওকে সো আমি যেটা করছি সেটা হচ্ছে আমাদের সার্ভার 2017 ডকার কন্টেইনার ইনস্টল করেছি এবং একটা গভর্নমেন্ট আরেকটা কন্টেইনার ইনস্টল করেছি ব্যাকআপের জন্য আরেকটা কন্টেইনার তো এটা যেটা হচ্ছে যে আমাদের কন্টেইনার সিস্টেমটা একটু আমরা বেসিকটা বলি সেটা হচ্ছে যে একটা ভিএম ভার্চুয়াল মেশিন বাট এটা মেইন পার্ট হচ্ছে যে আপনার এই প্রতিটা কন্টেইনার আলাদা ওয়েসের মধ্যে কাজ করবে বাট এর কন্টেন্টটা হচ্ছে হোস্ট কন্টেন্টটা শেয়ার সো এই কারণে এর কন্টেন্টগুলো লাইট ওয়েট হয় তো আমাদের এখানে যেটা হবে যে এসকিউএল সার্ভার কন্টেইনারটা তার নিজস্ব ওয়েসে চলবে সো আমরা ওখানে হাত দিব না ঠিক আছে তো আমরা যেটা করবো হচ্ছে কমন লাইন তুলে যে কাজ করবে তাহলে কি হবে যে আমাদের ওইখানে যখন ব্যাকআপের কমান্ড যখন দিব তখন তার লোডটা চলে যাবে কমন লাইন কন্টেইনার আবার আমাদের যখন ব্যাকআপটা চলবে ব্যাকআপটা চললে তখন আমাদের ব্যাকআপের কাজ করবে সেই পার্টিকুলার ফাংশন সো আমাদের যে মেইন যে এসকিউএল সার্ভারের কন্টেইনার সেটার উপরে কোনো লোড করবে তো আমাদের ভার্সনটা দেখেন যে আমাদের সার্ভার 2017 আমাদের লিনাক্সের ডকার 2019 আছে ওকে সো আমরা দেখি যে আমাদের সো আমাদের ডেটাবেস হচ্ছে মাস্টার ডিফল্টগুলো আছে প্লাস হচ্ছে আমাদের একটা আছে হচ্ছে নামে এটা নিয়ে আমরা কাজ করব ওকে স্ক্রিনটা একটু ছোট কারণ ইন্ডিয়া আসছে র্যাপ হয়ে গেছে সো আমাদের টেবিল নাম হচ্ছে ইনভেন্টরি সো জাস্ট এটা রো আছে পেন আছে
এটাকে ব্যাকআপ ব্যাকআপের কাজ করে। সো ফার্স্ট আমরা বলছিলাম যে আমরা মাস্টার কি তৈরি করবো, তারপরে আমরা সার্টিফিকেট তৈরি করবো। তো এগুলো জাস্ট আপনি ক্রিয়েট মাস্টার কি এই কমান্ড দিলেই হবে। জাস্ট প্রথম আমরা চেক করে নিয়েছি যে এটা অলরেডি আছে কিনা। সো বিকজ থাকলে বারবার সে ওয়ার্নিং দিবে যে অলরেডি আছে। এরপর আমরা সার্টিফিকেট তৈরি করবো। সার্টিফিকেটটা বাই ডিফল্ট AES 256 অ্যালগরিদমে তৈরি হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা ক্রেডেনশিয়াল তৈরি করবো। ক্রেডেনশিয়ালটা হচ্ছে আমাদের অ্যাজুরে এই বক্স করে আমরা পাবো। এরপর আমরা ফাইল নেম ফরম্যাট তৈরি করেছি, বিকজ আমরা ফাইল নেম হিসেবে ডেট ডাইনামিক কারেন্ট ডেট কারেন্ট টাইম সো এটাকে আমরা ফাইল নেম রিপ্লেস করেছি ডেট। এরপরে হচ্ছে আমাদের ব্যাকআপ টু ইউআরএল। নরমালি আমরা মনে হয় সোফার করেছি ব্যাকআপ টু দিস। সো ইউআরএল দিয়ে আমরা আমাদের অ্যাজুর যে ইউআরএল আছে সেটা দিই। সো তারপর হচ্ছে আমরা এটা কম্প্রেস করব। কম্প্রেশন দিয়ে দিলে মোটামুটি 60% সেভ হয় স্টোরেজ। আর হচ্ছে আমাদের এই ডিফারেন্ট ফর্মুলা অ্যালগরিদম দিলাম সেটা এবং সার্ভিস সার্টিফিকেট আমরা পুরো সার্টিফিকেট তৈরি করেছি। আর স্টেপস 5 স্টেপস 5 হচ্ছে আমাদের যে 5 টেন দিল যখন কম্প্রেশন গুলো হবে নরমালি আমাদের 2 টেরা ডাটা জমা তখন আমাদের কত পার্সেন্ট রয়েছে এটা 5টা পার্টে আমি 5 দিয়েছি 5টা পার্টে দেখাবে আমাদের 20% এর পরে 10 হলে 20% দাম। সো 10 দিলে 10% পর ওকে। আর আমাদের পরে আরেকটা করে ইয়ে করেছি সেটা হচ্ছে উইদাউট এনক্রিপশন। তো আমরা এটাকে যদি আমাদের সার্ভারে সো আমার এখানে সার্ভারটাতে করেছি আমার এটা আমার ক্লাউডে হোস্ট করা আছে। আমাদের আমি যেটা করেছি যে আমার লোকাল থেকে আমি এটা কাজ করে ডিটেল পুশ করছি। এটা থেকে আমি তো সেভি কমান্ড ফার্স্টে সার্ভার দিতে হয় তো এই জন্য তো আমাদের দেখেন এক্সিকিউট হয়েছে, ঠিক আছে। সাকসেসফুলি গ্রুপে আমাদের ডেটাবেসটাকে ব্যাকআপ করেছে। ব্যাকআপ করতে আমাদের অ্যাজুরে আমরা তাহলে অ্যাজুরে আমাদের অ্যাজুরের এখানে আমি যেটা করছি একটা ব্লগ স্টোরি বানিয়েছি দেখা যাচ্ছে যে ফাইলগুলো এখন যেটা হলো যে
স্ক্রিপ্টটা লিখলাম, ঠিক আছে? ব্যাকআপ নেওয়ার জন্য আমরা বসে সবসময় কমান্ড লাইনে কমান্ড দেবো না। তো আমাদের এমন একটা সিস্টেম থাকতে হবে যেন আমরা আমাদের অ্যাপ্লিকেশন চলবে, ব্যাকএন্ডের ডেটাবেস চলবে এবং আপনার ব্যাকগ্রাউন্ডের ব্যাকআপ দিতে দেবো নর্মালি হয়তো সময় অথবা রাত্রে 12টার সময় থেকে, যে টাইমটাতে আপনি জানেন আপনার সিস্টেমে কোন সময় এটা কম থাকে। তো ওইটার জন্য আপনাকে মেকানিজম তৈরি করতে হবে যেন আপনাকে 12টা কমান্ড নাই। তো ডকার ইউজ করলে অথবা স্ক্রিপ্ট ইউজ করলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে আপনাকে আপনি এই যে আপনি কোনো একটা জিনিস ট্রাই করলেন যে এই অ্যালগরিদমটা ইউজ করে দেখলেন যে ব্যাক হচ্ছে কিনা, সো আপনার যখন সে এভরিথিং ফাইন, দেন আপনি জাস্ট আপনার প্রোডাকশন সার্ভারের নাম দিলেন, প্রোডাকশন ডেটাবেস নাম চেঞ্জ করলেন। আর যদি আপনি এটা যদি ইউআইতে করতেন স্টুডিওতে, সেখানে আপনাকে মিনিমাম 75 ক্লিক করতে হতো এর কনফিগার করতে। সো আপনি কনফিগার করলেন, করে আপনি বললেন যে টেস্ট ডান, ঠিক আছে? এখন এটা প্রোডাকশনে ইমপ্লিমেন্ট করার জন্য আপনি জানেন যে আপনাকে ওই 75 স্টেপ ফলো করে আবার তৈরি করতে হবে, ঠিক আছে? তো ওইটার জন্য আপনি প্রিপারেশন নেক্সট মান্থে করবেন, বিকজ টাইম নাই। ওইটাকে আবার দেখতে হবে টেস্ট করে হচ্ছে কিনা, বিকজ এখন একটা স্টেপ মিস হয়ে গেছে। এবং আপনাকে করতে হবে এই যে টেস্টটা করলেন, করার পরে আপনাকে ডকুমেন্টেশন বানাইতে হবে, স্ক্রিনশট দিয়ে দিন, স্টেপ লিখে লিখে, বিকজ আপনি ভুলে যাবেন নিজেই, আপনি অন্য প্রজেক্ট করে অন্য কাজ করছেন, 2 দিন পরে আপনার মনে থাকবে। স্ক্রিপ্ট লিখে যেটা হয়েছে আপনার আপনি আবার ইউজ করতে পারবেন। আমরা যেটা করবো এখানে সেটা হচ্ছে আমরা একটা আরেকটা কন্টেন্ট আচ্ছা, কোনো কোশ্চেন আছে মানে বুঝতে কোনো সমস্যা হচ্ছে? যেরকম ওকে, সো এটা হচ্ছে যে এখানে যেটা করছি যে আমরা একটা ডকার কন্টেইনার বানাইছি। ডকার কন্টেইনার যেটা হচ্ছে যে আমরা এমন একটা এনভায়রনমেন্ট চাই যেখানে আমি এক্সক্লুসিভলি লিখলেই আমার যেন নেক্সট স্ক্রিপ্টগুলো কাজ করে। সো আমি বেস কন্টেইনার হিসেবে দিচ্ছি হচ্ছে আমাদের যে এক্সক্লুসিভ সার্ভার যে টুল কন্টেইনারটা আছে, ওই টুল কন্টেইনারের ভেতর থেকে আমি এক্সক্লুসিভ কমান্ড দিলেই হবে। সো ওইটাকে বেস নিয়েছি, বেস দিয়ে আমি ডিরেক্টরি তৈরি করেছি, ডিরেক্টরি নাম দিয়েছি একদম রুটে স্ক্রিপ্ট, এবং আমার কপি ডট মানে আমার কারেন্ট ফোল্ডারে যা আছে সব আমি কপি করে পাঠিয়ে দিয়েছি। তো কারেন্ট ফোল্ডার অন ছিল, তার মধ্যে আমাদের এখানে একটা স্ক্রিপ্ট হচ্ছে রান স্ক্রিপ্ট ডট এসএইচ। রান স্ক্রিপ্ট দিয়েছি, আমি যে কমান্ড একটু দিয়েছিলাম টাইপ করে কমান্ড বক্সে সেটা আছে। সো আমি একটা কন্টেইনার আছে, সেই কন্টেইনারের ভিতরে আমি জাস্ট আমার যে কমান্ডটা দিয়ে আমি ব্যাকআপ সেটাকে একটা ফাইলে রেখে বানিয়ে দিচ্ছি এবং বলা হচ্ছে যে সিএমডি রান দ্যাট পার্টিকুলার স্ক্রিপ্ট। সো আমাদের হবে যে কন্টেইনারটা রান করলেই ব্যাকআপ হয়ে যাবে, ঠিক আছে? সো আমি তাহলে এটাকে কন্টেইনার বিল্ড করার কমান্ড কিগুলো আমি আগে একটা কমেন্ট সেশন দেখিয়েছি, সেটা আমি দেখো না। সো এই কন্টেইনারটা আমি যেটা করছি আমার কন্টেইনার ডকার হবে পাঠিয়ে দিয়েছি। সো ডকার হবে পাঠিয়ে দিয়েছি। চলো আমরা যদি দেখি কন্টেইনার আমি পাঠিয়েছি হচ্ছে এই নামে, ডকার হবে এক্সক্লুসিভ ব্যাকআপ 1.3 ভার্সন, ঠিক আছে? এবং আমার এটার সাথে আমি লিংক করে দিয়েছি হচ্ছে আমাদের এক্সক্লুসিভ যে কন্টেন্ট আছে সেটার সাথে, সেটার নাম দিয়েছি এক্সক্লুসিভ। সো এটাকে যখন আমি দেখলাম আমাদের এখানে আমাদের ব্যাকআপ আছে দুটো, দুইটা আছে। আমি যদি এখন যেটা করবো একটা কন্টিনিউটি করে রান করি,
এখন আহ, যেটা হলো যে আপনার এটা আমি এখন ম্যানুয়ালি রান করলাম, তো আপনি চার্জ করছেন করছেন সেই জন্য আলাদা ডকার কন্টেনার আপনার কনসেপ্ট আপনি জানেন, সার্ভিস ক্যালকুলেটর কন্টেনার আছে। সো ওই কন্টেনার ইনস্টল করবেন, এটা প্যারামিটার টাইম দিবেন আর ক্লিক করে দিন হচ্ছে। So, এখন যেটা হলো যে আমার এই যে কন্টেনারটা আমার এই ডকারে আছে, তো কমান্ডগুলো এখানে তো ব্যাকআপ করব। তো আপনার সার্ভারটাই থাকবে কিনা, ব্যাকআপ তো পরে নেক্সট, তাই না? তো আপনাদের যেমন এসকিউএল সার্ভার যেটা আছে যে আমরা উইন্ডোজ যদি করি, উইন্ডোজের একটা আর মিরর সার্ভার করব যেন আমার ডাটা সবসময় থাকে। ঠিক আছে, ডকারে কিভাবে করব? তো ডকারে যেটা করার জন্য যেটা হচ্ছে আমাদের আপনার এসকিউএল সার্ভার যে কন্টেনার রান করছে, যেই হোস্টে কন্টেনার এসকিউএল কন্টেনার আমাদের সার্ভারটা একটা হোস্ট রান করছে, সো সে সবসময় দেখে যে তার এনভায়রনমেন্ট তার নেটওয়ার্কে কোন সার্ভারটা আপ আছে, তার যেটা রান করছে সেটা যদি বন্ধ থাকে তাহলে সে অন্যটায় চলে যাবে। ঠিক আছে, এটি কি হচ্ছে সেটা হচ্ছে এরকম। আমি দেখাই যে আমাদের আমি বলছি এসকিউএল সার্ভার এটা রান করবে হচ্ছে অটোমেটিকলি সিলেক্ট করবে যে হোস্টের লেভেলে এরকম লেভেল ডেমো 104 অথবা এসকিউএল সার্ভার ব্যাকআপ, এসকিউএল ব্যাকআপ 1, এসকিউএল সার্ভার ব্যাকআপের জন্য হলো 4-5টা, অথবা প্রোডাকশনের জন্য 4-5টা এসকিউএল সার্ভারের হোস্ট আছে। প্রোডাকশন 4টা। সো এসকিউএল সার্ভার যখন রান প্রোডাকশন 1 রান করছে, সেই প্রোডাকশন 1 ডাউন পায় অটোমেটিক 2 তে চলে যাবে। সো এটা যেমন 104, সো আমাদের এখানে হোস্টগুলোকে দেখি। সো আমাদের এখানে হোস্টে দেখা যাচ্ছে এই হোস্টে আমরা টাইপ দিয়েছি ডেমো 104। সো আমি চাচ্ছি যে আমাদের এই সার্ভারটাও কোনো একটা নতুন লেভেল, আমি এটাতেও দিলাম হচ্ছে 104। তাহলে কি হবে যে সরি এখানে তাই কি হবে যে আমাদের ওইটা যদি আমি ডাউন করে দিই, সে আমাদের এটা থেকে তো এবং আমাদের যেহেতু কম্পিউটার সেম টেবিল প্লাস সে সো দ্যাটস ইট। আমার এই যে আমি কোডিং গুলো দেখাম, যে স্ক্রিপ্ট গুলো সেগুলো আমার কিভাবে আছে এখান থেকে আপনার আমি সো আমি আপনার ডকারে বিল্ড করলে জিনিসটা লাস্টে যে এটা দেখেছি ওইটা কি জাস্ট অটো স্কেলিং এর যে কাজটা করে ওই টাইপের কাজটা করে। অটো স্কেলিং বলতে ছিল আমি আমার সার্ভারকে চিনিয়ে দিলাম যে না সাবনেটিং করে দিলাম যে না আমার এইখানে মানে ইয়ার সাবনেটিং করলে আমার এই তিনটা সার্ভার ইয়া করা থাকলো, যদি কোনোভাবে একটা সার্ভার ডাউন হয়ে যায় ও অন্য সার্ভার থেকে নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে জাস্ট ম্যানুয়ালি আমরা কনফিগার করে বানিয়ে নিতে পারি। এবার কিছু কিছু আছে অ্যামাজন ছিল ওরা অটো নিজে একটা প্রোভাইড করে যে না হ্যাঁ অ্যামাজন অনেক সার্ভিস আছে, বাট ব্যাকগ্রাউন্ডে এই টাইপের জিনিস কাজ করে, কিন্তু ওরা মান্থলি অনেক কস্টিং আপনি ইজি করতে পারবেন। আর যেটা হচ্ছে যে আপনি যদি ফার্স্টে চান তাহলে যেটা হবে যে আপনার ওই পার্টিকুলার হোস্টগুলোতে একবার করে রান করে নিতে হবে। ঠিক আছে, এসকিউএল সার্ভার হচ্ছে প্রায় 1.5 জিবি। ঠিক আছে, সো আপনার যদি ফেল করে ওইটা যখন রান করতে ওই পুরো ডাউনলোড হতে আবার কিছু টাইম লেগে যাবে। সো একবার রান দিলে মানে উইন্ডোজ না ম্যাক তো উইন্ডোজে আপনার ডকার আছে, উইন্ডোজ 10 থেকে যে লেটেস্ট আছে সেটা আপনার ডকার কাজ করে। তো আপনার যেটা ভার্চুয়ালাইজেশন যেটা হচ্ছে হাইপার ভি করতে হবে, হাইপার ভি ইনস্টল করে আপনি ডকার ফর উইন্ডোজ এসএস ইনস্টল করেন, সেগুলো আপনাদের আমি যেটা কমান্ড এটা হ্যাঁ এটা হচ্ছে
এটা হচ্ছে ডকারের কন্টেন্ট একটা, কিন্তু আমার লিনাক্সে কুমন্তুতে সিকিউর সার্ভার ইনস্টলেশন, ওইটার এনভায়রনমেন্টে ঢুকলে আপনি লিনাক্সের এই ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট টুল, এটা হচ্ছে অর্কেস্ট্রেশন টুল, এটা হচ্ছে লঞ্চার দিয়ে আমি ডকারটা ম্যানেজ করি, প্লাস হচ্ছে নেটওয়ার্কটা ম্যানেজ করি, ওপেন সোর্স ফ্রি। আমাকে কি কি ইনস্টল করতে পারে, আপনাকে ফার্স্ট যেটা করতে হবে উইন্ডোজে ডকার ইনস্টল লঞ্চারের ডকার কন্টেনার আছে, তো আপনাকে জানতে হবে কিভাবে কন্টেনার আপ করে, কমান্ড ছোট তো আমি ফার্স্টে কমান্ড দিয়ে লঞ্চার আপ করলাম, লঞ্চার আপ করলে লঞ্চার ডিকোডিংয়ের পাসওয়ার্ড আপনি দেন, আপনার ইউআরএল দিয়ে লঞ্চার পাবেন। লঞ্চারে যখন পাইছেন দেন আপনি ওখানে হোস্ট অ্যাড করবেন। হোস্ট অ্যাড করার ইয়ে হচ্ছে আপনার লোকাল নেটওয়ার্কে পিসিগুলো থাকবে অথবা রিয়েল আইপি দিয়ে কোনো হোস্ট থাকে, তো ওইটা আপনি আইপিটা দিলে একটা স্ক্রিপ্ট তৈরি করবে, সেই স্ক্রিপ্টটা আপনার হোস্ট মেশিনে ডকার ইনস্টল করে স্ক্রিপ্ট রান করতে হবে, এটা ইউআরএল একটু অজরেই আপ করবে না, আমি কোনো রিয়েল আইপি এফটিপি সার্ভার যদি রিয়েল আইপি দেন দিতে পারবেন, আপনি অন্য কোনো প্রোভাইডার থেকে নেন সেটা পাবেন, আপনার টাকা রেঞ্জার থাকলে আপনি জাস্ট এসকিউএল সার্ভার করা হচ্ছে জাস্ট লাইক এ বেস অন নেটওয়ার্ক স্পিড, আপনি জাস্ট বলবেন যে কোন ইয়াটা এবং আপনি জাস্ট প্যারামিটার যদি আছে ব্যাকআপ যেটা দেখেন ইনক্রিপশন করে তারপর একটা মাস্টার কি তৈরি করে যে একটা ডাটা সাবমিট দিলাম বা রেজিস্টার করার জন্য, এবং রেজিস্টার করতে গেলে এই মাস্টার কিটা আমার কাছে নিয়ে নিতে হবে, কোনো কারণে এটা আমার হারিয়ে গেছে বা লস্ট হয়েছে বা সামথিং বাইরে যাচ্ছে বা সামথিং লাইক দ্যাট। তো এটা এখন ওইটা যে ডাটাবেসটা আছে রেজিস্টার কি কোনো উপায় আছে? সুপার নাই, এবং এটার জন্য আবার ওই কি ব্যাকআপ করা যায় ফাইলে, টু ফাইল টু ডিস্ক টু ইউআরএল, সো ওইটাও ব্যাকআপ করতে হচ্ছে কেন, তো আপনাকে কিছু আপনার ঘরের চাবি আমি হারাই আজকে যাবে ব্যাকআপ করব না, আমি আজ হয়তো আমি লোকালি করব বা লোকালি করলে আপনি লোকালি ম্যানেজ করবেন, আর লোকালি ম্যানেজ না করলে ওটা হারাই গেলে আপনি পাবেন। আমার আমি যেটা করছি যে একটা বিএমএস রান্নার জন্য বিএমএস ওটাও হাইপারভাইজারে চলছে। হ্যাঁ ওটা অ্যাজুরের ব্যাকআপের প্রাইসটা অ্যাজুর ইয়াতে দেওয়া আছে আপনার 2 টেরাবাইট 2 জিবি মনে হয় 2 সেন্ট এই ডিজাইনটা। তারপর আমি যতটুকু কাটবো সেই আমার নামতে নামতে আমাকে দিয়ে হ্যাঁ আপনার এবং এটা যেটা আপনি নিজেরই ব্যাকআপ সার্ভার ম্যানেজ করতে চান সেটার জন্য আপনার নেটওয়ার্কটা পিসিতে লাগবে আর একটা লোক লাগবে, তো ওখানে যেটা হবে আপনার কত সিকিউরিটি আছে এবং বাই ডিফল্ট যেটা হবে এবং লিংকও দিয়ে দেবে, দুটা লিংক দিয়ে দেবে। আর আপলোড রিস্টোর করা নামতে যেমন লোকাল মেশিনে রিস্টোর করে স্পিডটা বেরোবে। স্পিড আপনার ডাটা সেন্টার আছে আপনার আমরা তো ধরুন আমার 20 পিপি সেকেন্ড ব্যাকআপ আছে আমি ডিজাস্টার হলে আমার ব্যাকআপটা লাগবে এবং ডাউনলোড করবো। তো আপনি যখন ইয়া করবেন অ্যাজুরে যখন আপনি স্টোরেজ তৈরি করবেন তখন আপনি ডাটা সেন্টার নিজে সিলেক্ট করবেন আপনার লোকেশন, যেমন আমাদের এই লোকেশন রাইট নাও এটা হচ্ছে আপনার সাউথ ইস্ট এশিয়ার যে ডাটা সেন্টার, আপনি যদি ডাটা সেন্টার তৈরি করার সময় ভাবলেন যে আমি ইউএসএ তে চাই, সবাই বলে ইউএসএ চাই, হ্যাঁ সেই ইউএসএ তে চাইলে দেখবেন যে আপনার এটা এই যে ইউএসএ ইউএসএ গেলে মানে আপনার ইয়া টাইমটা অনেক হাই অনেক হাই। তো আপনার যদি মনে করেন যে দেখলেন যে আপনি যদি নাম শুনে কানাডাতে রাখবো, ঠিক আছে, তো আপনি ইউর ট্রাভেল, ঠিক আছে, দেখতে হবে যে আপনার ডেটা সেন্টার সাউথ ইস্ট এশিয়া এবং সিঙ্গাপুর আছে, ইভেন ইন্ডিয়াতেও দেখা যাচ্ছে বেশি দূরে, কারণ হচ্ছে মেবি মাইক্রোসফট কোন একটা আইএসপি ইউজ করে যেটা হচ্ছে অনেক রাউটিং এখন বাংলাদেশ ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যে আপনি
আপনার অবশ্যই ট্রাই করলে দেখবেন যে ইন্ডিয়াতে ফার্স্ট হবে। তো ইন্ডিয়া অথবা সিঙ্গাপুর ইন্ডিয়াতে আমি প্রাইসটা একটু চেঞ্জ হয় আমি এটা ফুল দেখতে পারি সাপোজ আমি 20 জিবি আছে আর আমি যেহেতু তোমার ইউজ করে আমি ডেটাটা ডিলিট করব আমি নিজেই কি করব another 20 জিবি রেডি করছি মানে ট্রানজাকশন পিরিয়ডের পুরো বিলিংটা হবে না এটা ফিক্স যে 20 জিবি ক্যাপাসিটি চলে গেছে আপনি ডিলিট করে দিবেন ডিলিট করে দিলে না ডিলিট করে ক্যাপসি মানে নাম ট্রানজাকশনের বিলিংটা নাই অ্যাডভোকেট ব্লাউজ করে ট্রানজাকশন এটা তো বিল করা বিল করা বাট মনে হয় ডাটা ট্রানজাকশন একটা বিল আছে আদার্স মানে আপনার যে আপনি ট্রানজাকশনে ব্যান্ডউইথে যেটা ব্যান্ডউইথের একটা পার্টিকুলার লিমিট পর্যন্ত ফ্রি ঠিক আছে তো আপনি যে ইয়াতে ক্লাউডস্টোরের প্রাইসটা দেখুন আপনি অনেক টাইম নিয়ে নিচ্ছেন তো আপনার ওই যেটা হবে যে ক্লাউডস্টোরের প্রাইসটা আছে সেটা অ্যাজুরের যে ট্রানজাকশনটা ফ্রি তো আপনি যে প্রাইসটা দিবেন সেটা নিয়ে এবং বিলিংটা ভ্যারি করবে হ্যান্ডলিং ভ্যারি এখানে ভাই একটা জিনিস বলছি যে অ্যাজুর ক্যালকুলেটর আছে হ্যাঁ ওই ক্যালকুলেটর আপনি যদি এই ডাটাগুলো ইনপুট দেন না আপনার বিলিং কত আসবে সেটা প্রকাশ করতে পারবেন অ্যাজুর ক্যালকুলেটর ভাবে গিয়ে যে কন্টেনার ক্যালকুলেট করতেছে কন্টেনার আপলোড আপনার কন্টেন্ট শুরু হয়েছে সেটার জন্য আসলে ডকার অ্যাক্সেস করতে হয় সেটা হলো ডকারের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমি যখন আমার এটা লিখছি দেখাবে বলছি রুট আমার বেস কন্টেনার হচ্ছে এসকিউএল ম্যানেজমেন্ট টুল এটা তো আমি একটা সিলেক্ট করছি এটা আমি পুশ করছি রান করছি তখন সে সব সাফ করে বিকজ ডকার হাবে ওটা অলরেডি আছে ওই কন্টেনারটা সো ওই লেয়ারটা নিয়ে আমার জাস্ট স্কিলটা সো এভরি টাইম আপনি যখন কোনো স্ক্রিপ্ট লাইন চেঞ্জ করবেন আপনি পুশ করবেন শুরু করতে যাবেন জাস্ট সামথিং কিলোবাইট সেটা কি ডাইনামিক ব্যবহার আছে না ম্যাক্সিমাম সাইজে যাবে স্ক্রিপ্টে যেটা আছে আমি তো অ্যাজুরে পাঠিয়েছি লিংক আপ করে যে ব্যাকআপ আমি লিস্টটা দেখাতে পারলাম না জাস্ট আপনি অ্যাজুরে লিংকটা